আমাকে মারার ধমকি দেয়। আমার বাড়িতে আমার ফ্যামিলিকে মারার ধমকি দেয় সোনা পাপ্পু এইসব নাম নিয়ে। আমি অনেকবারই চেষ্টা করেছিলাম থানাতে গিয়ে, পারিনি। আমাকে আরো ভয় দেখিয়েছে, আরো মারধর করতো। আমার মতো যেন কোনো মেয়ে যেন এরকমই ফেস না করে। আমরা এমনি ডেমোগ্রাফিভাবে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি হিন্দু সমাজ। সেখানে যদি প্রত্যেক দিন 100-150 করে আমাদের মেয়েরা সারা বাংলায় মুসলিম হয়ে যায়, মুসলিমদের সাথে চলে যায়, ইচ্ছায় যাক কি অনিচ্ছায় যাক, এটাকে আটকাতে হবে, কোনো রকমভাবে আটকাতে হবে। এই মেয়েটি অভাবের জন্য, চাকরির জন্য কলকাতায় আসে, পড়াশোনা করতে পারেনি। কলকাতায় সাউথ সিটি মলে একটি বার কাম রেস্টুরেন্ট লাউঞ্জ আছে, যার নাম হচ্ছে স্ক্র্যাপইয়ার্ড। এই স্ক্র্যাপইয়ার্ডের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে ক্যামাক স্ট্রিটে। তো এই স্ক্র্যাপইয়ার্ডে মেয়েটা কাজে লাগে। এই মেয়েটার যে ইমিডিয়েট বস, যে ওখানকার ম্যানেজার, যাকে মেয়েটি স্যার স্যার বলে ডাকে, তার নাম জানতে পারিনি মেয়েটা, তার নাম কোথাও লেখা ছিল না, লেখা থাকতো না, স্যার স্যার বলেই ডাকতো। সেই সোকল্ড স্যার এই মেয়েটার যে রুম থাকতো, মেয়েটা পাশে যদি রাত 1:30, 2, 2:30, 3টে অবধি কাজ চলতো সেই বারকাম রেস্টুরেন্টে, সে তো বাড়ি যেতে পারতো না। পাশেই একটা ঘর ব্যবস্থা করে সেখানে থাকতো মেয়েটা। সেই রুমে ওই ছেলেটা চলে আসতো। এসে মেয়েটার প্রথম যেটা আমি মেয়েটার থেকে জানতে পারি, প্রথম মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক বলুন বা ধর্ষণ বলুন সেসব করে ছবি ভিডিও করে তাকে পরবর্তীকালে ব্ল্যাকমেল করতো। এবং এটাও বলে দিয়েছিল যে তুই সবসময় আমার সাথে হাসি মুখে বন্ধুর মতো ব্যবহার করবি, বন্ধুর মতো থাকবি, এবং তোর যা অবস্থা, আমি যদি কিছু করি তুই শেষ হয়ে যাবি। এই ছেলেটা আপনার পরে মানে মেয়েটা জানতে পারে এর নাম হচ্ছে জাভেদ আহমেদ, এবং ওইখানেই আরও একটা 2-3 জন কাজ করতো। তার মধ্যে একজনের নাম আমার যেটা মনে আছে সঞ্জীব বলে। এই জাভেদ আর সঞ্জীব মিলেই মেয়েটাকে ভয় দেখাতো যে এদের সাথে নাকি সোনা পাপ্পু আর জাভেদ খানের খুব ঘনিষ্ঠতা, এরা হচ্ছে তারই লোক, এবং মেয়েটা যদি কোনো রকমভাবে আওয়াজ তোলে কি কোনো রকমভাবে 19 থেকে 20 হয়, মেয়েটাকে মার্ডার করে দেবে। মেয়েটাকে এত পেটাতো, এতই মেয়েটার ওপর অত্যাচার করতো, বেল্ট খুলে মারতো, মেয়েটা অসুস্থ হয়ে পড়ে, মেয়েটা সুইসাইডের অ্যাটেম্প্ট নেয়, হাসপাতালে ভর্তি থাকে, এবং চরম অত্যাচার হতে থাকে এই মেয়েটার সাথে। সকলে মিলে দিনের আলোতে রাস্তায় দাঁড়িয়ে এই মেয়েটাকে পিটিয়ে রাস্তায় ফেলে পেটায়। এবং আরেকটা কথা, এই যে মুসলিম ছেলেটা, যে জেহাদিটা জাভেদ, এর নিজের ছেলে এই মেয়েটার থেকে 1 বছরের বড়। দ্য কেরালা ফাইলস সিনেমাটা কম বেশি আপনারা প্রত্যেকেই দেখেছেন, আমিও দেখেছি। কিন্তু এই বাংলার বুকে তথা এই ভারতের বুকে প্রত্যেক দিন কেরালা ফাইলসের মতো হাজার হাজার ফাইলস বা ঘটনা আমাদের চারপাশেই ঘটে, তার কতটুকুই বা খেয়াল বা খবর আমি আপনি রাখি? কিন্তু যারা রাখেন তারা সেই সমস্ত নারীদের সামনে দেবদূতের মতন থাকেন, তা বলাই বাহুল্য। সিংহবাহিনী সংস্থার নাম মাত্র নয়, এই সিংহবাহিনী কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছেন স্বয়ং শক্তি স্বরূপিণী মা দশভুজা দুর্গা। কিংবা আমরা যদি দশভুজা রূপেই কল্পনা করে থাকি সেই সমস্ত নারী শক্তিকে, তাহলে সেই সব নিপীড়িত নারী যারা আজও পর্যন্ত দ্য কেরালা ফাইলসের মতো লাভ জিহাদের শিকার হচ্ছে প্রতিনিয়ত, তাদেরকে রক্ষা করে সুরক্ষা কবচ তাদের গলায় পরিয়ে দেন। আর এই সিংহবাহিনীর পৃষ্ঠপোষক যিনি, যার হাত ধরে প্রত্যেক দিনে এই রকম হারিয়ে যাওয়া বা অন্ধকারে তলিয়ে যাওয়া এরকম বহু নারী আবার সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারেন, আজ তার সঙ্গেই রয়েছি। শ্রীদেব দত্ত মাঝি দাদা, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। বলা যায় যে এই আপনার প্রতিষ্ঠান যা কর্মকাণ্ড করে আসছে, শব্দ বা ব্যাকরণে সেই গোটা ঘটনা ধরে রাখা একটু শক্ত, তার কারণ কোনো নারীকে অন্ধকারের সেই গভীর থেকে একদম সমাজের মূল স্রোতে নিয়ে আসা, এটা শুধুমাত্র একটি কাজ নয়, শুধুমাত্র একটি সমাজ সেবা নয়, কর্মযোগ্য বা কর্মকাণ্ড বলতে পারি। যদি প্রতিষ্ঠান সম্পর্কে এবং কাজ সম্পর্কে সংক্ষেপে একটু দর্শকদের অবগত করেন। দেখুন, প্রথমে নমস্কার আপনাদের সকলকে। দেখুন, এই কাজটা যদি না করতে হতো তাহলে সব থেকে ভালো হতো, কিন্তু কি করব, মানে যেহেতু এই ঘটনা ঘটে চলেছে সেহেতু এই কাজ করতে হচ্ছে। সব থেকে
ভালো সিচুয়েশন এটাই যে এই ঘটনাই যাতে না ঘটতো। দেখুন, প্রত্যেক দিন আমাদের এই বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা আমি বলবো, বহু মেয়ে আমাদের সমাজ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তাদেরকে ভুল বুঝিয়ে হোক কিংবা জোর করে হোক, ব্ল্যাকমেল করে হোক, বিভিন্ন রকমভাবে এই সমাজ থেকে তাদেরকে বের করে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তাদেরকে কনভার্ট করা হচ্ছে এবং তাদের দ্বারায় অনেক সন্তান মানে জিহাদি জন্মগ্রহণ করছে, যারা আলটিমেটলি আমাদের দেশের এবং সমাজের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। তো এই কাজ আমরা করছি প্রত্যেক মুহূর্তে। আমাদের যারা কার্যকর্তারা আছে, কর্মীরা আছে, আমার যারা সহযোদ্ধারা আছে, তারা গ্রামে গঞ্জে এই কাজ করে যাচ্ছে। এবং এই কাজ করতে গিয়ে আমরা বহু রাজনৈতিক নেতা এবং বিরোধী মানসিকতা যারা রাখে, তাদের আমাদের কর্মীরা টার্গেট হয়। এবং এটা শুধু যে সিপিএম, তৃণমূল, কংগ্রেস এদেরই নেতাদের মানে কিংবা কর্মীদের কিংবা যারা দায়িত্বে আছে তাদের টার্গেট হয় সেটা না, সমস্ত পার্টিরই টার্গেট হতে হয়। তার কারণ যেহেতু এটা ডেমোক্রেসি, সব রকমের মানুষ সব পার্টিতে ঢুকতে পারে, প্রবেশ করতে পারে, মেম্বারশিপ নিতে পারে। তারা মনের ভেতর কি আছে সেটাকে ঢেকে তাদের লেভেলটাকে বাড়াতে পারে। এবং যেহেতু দুর্নীতি এতটা গভীরে গিয়ে পৌঁছেছে যে দুর্নীতির দ্বারায় তারা নিজেদের স্থানটাকে ঠিক রাখে। এবং আমাদের যে সনাতনী সমাজ, হিন্দু সমাজ, তারা জেনে হোক না জেনে হোক আমাদের ক্ষতি করে। তো এই চ্যালেঞ্জেসগুলো তো থাকেই, জেহাদিরা তো আছেই, তার সাথে সাথে যারা এরকম বোকা হিন্দু কিংবা একটু শয়তান হিন্দু, তাদেরকেও খেয়াল রাখতে হয়, তাদের বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হয়। কিন্তু এর জন্য আমাদের ত্যাগ বলিদান দেবার জন্যই আমরা প্রস্তুত, তাই জন্যই আমরা এই কাজে নেমেছি। লাভ জেহাদের মানে পিছনে যারা অভিযুক্ত মূলত তারা অনেক সময় দেখা যায় যে তাদের আসল নাম বা পরিচয় গোপন করে অন্য এমন একটি নাম বা উহ্য নাম ব্যবহার করে সেটিকে করে বা ট্র্যাপিং করে। দেখা গেল যে কোনো মুসলিম ছেলে বা যুবক সে সম্পূর্ণভাবে হিন্দু কোনো নাম নিয়ে আর কি গোটা ঘটনাটি ঘটালো কিংবা ভাইস ভার্সা। তো সেক্ষেত্রে আমার প্রকৃত পরিচয় গোপন করে আমি কোনো ক্রাইমে নিযুক্ত থাকছি, এটা তো কাইন্ড অফ ক্রাইম বলা যায়। তো ক্রাইমে নিযুক্ত হচ্ছি, তো তার জন্য কি কঠোর আইন আনার প্রয়োজন? অবশ্যই কঠোর আইন আনা প্রয়োজন। আর প্রচণ্ড কঠোর আইন আনার প্রয়োজন আছে। আর এখানে দেখুন, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সে তো তার আইডেন্টিটি গোপন করেছে, তার জন্য তার পানিশমেন্ট পাওয়া উচিত, পাবে। এবং এই রকম ছেলেদের যারা সহযোগিতা করছে, যারা এদেরকে এম্পাওয়ার করছে, মোটরসাইকেলটা দিচ্ছে মানে স্কুলের বাইরে ঘুরে বেড়াবার জন্য, তাদেরকে ফান্ডিং করছে, গ্রুমিং করছে, তদন্ত করে এদেরকেও হাজতে পাঠানো উচিত। এক্ষেত্রে পুলিশের কতটা তৎপরতার দরকার আছে বলে? আমার কাছে গত 1.5-2 মাসে এরকম বেশ কিছু কেস এসছে যেখানে পুলিশরা চরম গাফিলতি করছে। কোনো ক্ষেত্রে, একটি ক্ষেত্রে আমি এখনই আপনাকে বলতে পারি, মুর্শিদাবাদের দমকল থানার পুলিশ, তারা প্রচণ্ডভাবে একটা জেহাদি, তার নাম রবিউল, তার ওরফে নাম হচ্ছে রডন, তাকে প্রোটেক্ট করছে। একটি মেয়ে, সে মানে যাত্রা, থিয়েটার এরকম কাজের সাথে যুক্ত, সেই মেয়েটাকে ভুল বুঝিয়ে, ভুল নাম দিয়ে, মিথ্যে নাম দিয়ে প্রিটেন্ড করে তার সাথে পরিচয় করে। এবং এতে সেই ছেলেটার বন্ধুরাও মানে খুব কৌশলভাবে সেই মেয়েটাকে এগিয়ে দেয়। এবং আরেকজন, তার নাম গোপাল বলে মেয়েটার সাথে পরিচয় করে, গোপাল ভাবুন, মানে আমাদের ভগবানের নাম। সে আসলে, মেয়েটা পরে জানতে পারে সে মুসলিম। সে বলে যে আমি ওই ছেলেটার থেকে তোমাকে বাঁচাবো, তুমি মুর্শিদাবাদ এসো। সে আসলে ওই ছেলেটারই দ্বারায় অ্যাপয়েন্টেড, সেই ছেলেটা সব জানতে পারছে। এবং আমার কাছে এই মানে কিছু দিন আগে অবধি যেটা খবর, দমকল থানা পুলিশ সেই ছেলেটাকে অ্যারেস্ট করেনি। যারা মদত দিচ্ছিল ওই ছেলেটাকে, তাদেরকে ছেড়ে রেখেছিল, তারা বাইরে থেকে অ্যান্টিসিপেটরি বেল করে নিয়েছে। তো এটাকে আপনি কি বলবেন? আপনার চ্যানেলের মাধ্যমে যদি কোনো প্রশাসনিক
উচ্চ আধিকারিকরা শোনে, তারা দমকল থানাকে প্রশ্ন করুন যে ওই রডন বলে ছেলেটা, যার নাম রবিউল, সে এখনও কেন অ্যারেস্ট হয়নি? আপনারা কি করছেন? আর অ্যারেস্ট যদি এর মধ্যে 1-2 দিনে হয়েও থাকে, এত দেরি হলো কেন? এত দেরি হলো কেন? আপনারা ছেড়ে রেখেছেন কেন তাকে? সে যদি আরও হিন্দু মেয়েদের ওপর অত্যাচার করে তার জন্য? বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী তিনি একদিকে যেরকম গুন্ডা দমন নীতিতে আইন এনেছেন, একই সঙ্গে তিনি বলছেন যে কোনো রকম দুর্নীতি থেকে শুরু করে এরকম যাবতীয় জিনিসের জিরো টলারেন্স। এমনকি মাননীয় শ্রীমন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পল তিনিও এটি মানে অভয় বাণী দিয়েছেন যে বাংলার মেয়েরা, দিদিরা, বোনেরা, আপনারা যখন ইচ্ছা, যত রাত্রি ইচ্ছা পর্যন্ত ঘুরুন। মন্ত্রীদের শুধুমাত্র এই অভয় বাণীটাই কি পর্যাপ্ত, নাকি তাদেরও একদম সমাজের একদম ভিত্তি স্তর থেকে এসে শুরু করে প্রশাসনিক স্তর পর্যন্ত আরও কড়াভাবে জিনিসটাকে কন্ট্রোল করার প্রয়োজন, যাতে করে এই ঘটনা আগামী দিনে না ঘটে? দেখুন, এই বিষয়টা আপনি যেটা বললেন, প্রত্যেকেই চায়, অন্তত বলবে যে দুর্নীতি যাতে না হয়, দুর্নীতিকে আটকাতে হবে। এটা খুব কমন প্র্যাকটিস পলিটিক্সে, ঠিক আছে? যে যত বড়ই মানে যে দল মানে যতই দুর্নীতি করুক, তারা কখনো বলেন আমি দুর্নীতি করব কি দুর্নীতি প্রশ্রয় দিই, কেউ বলবে না। তো দুর্নীতিকে আটকানো হবে, এটা যে মুখ্যমন্ত্রী বলছেন, বাকি মন্ত্রীরা বলছেন, এটা তো বলার প্রয়োজন আছে। আর এনারা সেটাকে করে দেখাবার চেষ্টা করছে, এটাই হচ্ছে ডিফারেন্স। আগের যে সরকার ছিল তারাও তো বলতো মানে সে হাওয়াই চটি পরে ঘোরে, তার কোনো দুর্নীতি নেই। হ্যাঁ, কিন্তু তার পরিবার, তার ভাইপো, তার নেতা মন্ত্রী সবাই একদম মানে দেশ বিদেশে কোথাও বাকি নেই তাদের সম্পত্তি। তো শুধু বলা না, এই সরকারের মধ্যে পার্থক্য এটাই, মানুষ যেটা চাইছে, মানুষ যেটা আশা করছে যে এরা, এই সরকার সেটাকে ইমপ্লিমেন্ট করবে, সত্যি দুর্নীতিটাকে আটকাবে। সেটা প্রশাসনিক স্তরে হোক এবং মানে সাধারণ যে পার্টিকর্মীরা আছে তাদের স্তরেই হোক না কেন, এটা কন্ট্রোল করতেই হবে। কেননা আমরা এটা মানুষকে বলে এসেছি, উই আর আ পার্টি উইথ আ ডিফারেন্স। তো এটা আমাদের করতেই হবে, এটার জন্যেই মানুষ আমাদেরকে এনেছে। এবং কিছু এই পৃথিবীতে পার্মানেন্ট নয়, যে যত বড়ই চক্রবর্তী সম্রাট মহারাজ হোক, তার একটা মেয়াদ আছে। এবং রাবণও কখনো ভাবতে পারেনি তার, সে একদম ধূলিসাৎ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, রাবণও ভাবতে পারেনি। তাই জন্য কোনো কিছু পার্মানেন্ট নয়। আজকে আমার যা শক্তি আছে এটা সারা জীবন থাকবে না, সেরকম কোনো কিছুই সারা জীবন থাকবে না। যতক্ষণ যেটা আছে সেটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা, মানুষের জন্য কাজে লাগানো, এবং যারা কম্পিটেন্ট লোক তাদেরকে এই কাজে ইনভলভ করা। খালি যে ধরুন তেল দিচ্ছে, হ্যাঁ হুজুর হ্যাঁ হুজুর করছে, হ্যাঁ সেলফি তোলার জন্য ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র তাদের প্রাধান্য দিলে চলবে না, আশা করেই দেয় না। হ্যাঁ, যারা কম্পিটেন্ট লোক তাদেরকে দিয়ে, তাদেরকে এই মাঠে নামিয়ে কাজ করাতে হবে। কেননা পাবলিকের কাছে আবার আমরা পরীক্ষায় বসবো, 2029-এ আর একবার বসতে চলেছি। দাদা, এবারে আরও একটি বিষয়ে আসতেই পারি, সেটি হচ্ছে যে একটি মেয়ে এইরকমই পীড়িত, যদি বলি যে লাভ জিহাদের শিকার, তার সঙ্গে নানা রকমের মানে দুর্ব্যবহার থেকে শুরু করে অত্যাচার সব কিছু হয়েছে। আপনি আপনার তত্ত্বাবধানে সিংহবাহিনী এই সংস্থার দ্বারা তাকে রেস্কিউ করেছেন এবং বর্তমানে যিনি আপনার শরণাপন্ন। তো এই যে এই মেয়েটির সঙ্গে যা যা কিছু ঘটনা ঘটেছে সেটা যদি একটু অবগত করেন। দেখুন, আপনি যেই মেয়েটির কথা বলছেন, গতকাল বর্তমান পেপারে খানিকটা বেরিয়েছে, যদি বা কিছু ইনফরমেশান তাতে ভুল আছে। এই মেয়েটির অরিজিনাল বাড়ি হচ্ছে কুলতলি গ্রামে বাড়ি, দক্ষিণ 24 পরগনার কুলতলি। এবং এই মেয়েটি এখন মানে টেম্পোরারি থাকে হচ্ছে কসবা নারকেল বাগান, সেখানে তার মা থাকে। মেয়েটির মানে পারিবারিক চরম সমস্যা, মানে গভীর সমস্যায় এই মেয়েটি, এর পরিবার ছিল। প্রচণ্ড গরিব বাড়ির মেয়ে, এবং মানে বিভিন্ন কারণে এই মেয়েটা বেশি দূর অবধি পড়াশোনা করতে পারেনি, ওদের ক্লাস 9 না 10 অবধি পড়েছে। এই মেয়েটি অভাবের জন্য, চাকরির জন্য কলকাতায় আসে, পড়াশোনা করতে পারেনি। কলকাতায় সাউথ সিটি মলে একটি বার কাম রেস্টুরেন্ট লাউঞ্জ আছে, যার নাম হচ্ছে স্ক্র্যাপ ইয়ার্ড।
এই স্ক্র্যাপইয়ার্ডের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে ক্যামাক স্ট্রিটে। তো এই স্ক্র্যাপইয়ার্ডে মেয়েটা কাজে লাগে। এই মেয়েটার যে ইমিডিয়েট বস, যে ওখানকার ম্যানেজার, যাকে মেয়েটি স্যার স্যার বলে ডাকে, তার নাম জানতে পারিনি মেয়েটা, তার নাম কোথাও লেখা ছিল না, লেখা থাকতো না, স্যার স্যার বলেই ডাকতো। সেই সোকল্ড স্যার এই মেয়েটার যে রুম থাকতো, মেয়েটা পাশে যদি রাত 1:30, 2, 2:30, 3টে অবধি কাজ চলতো সেই বার কাম রেস্টুরেন্টে, সে তো বাড়ি যেতে পারতো না। পাশেই একটা ঘর ব্যবস্থা করে সেখানে থাকতো মেয়েটা। সেই রুমে ওই ছেলেটা চলে আসতো। এসে মেয়েটার প্রথম যেটা আমি মেয়েটার থেকে জানতে পারি, প্রথম মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক বলুন বা ধর্ষণ বলুন সেসব করে ছবি ভিডিও করে তাকে পরবর্তীকালে ব্ল্যাকমেল করতো, এবং এটাও বলে দিয়েছিল যে তুই সবসময় আমার সাথে হাসি মুখে বন্ধুর মতো ব্যবহার করবি, বন্ধুর মতো থাকবি, এবং তোর যা অবস্থা, আমি যদি কিছু করি তুই শেষ হয়ে যাবি, তোকে শেষ করতে 1 মিনিট টাইম লাগবে না, তাই জন্য ভালো তুই আমার সাথে ভালোভাবে থাক, এবং তুই ভালোভাবে থাকলে আমি তোকে বিয়েও করব। কিন্তু এই মেয়েটা তখনও জানতো না। এবার অনেকে অনেক রকম তাদের প্রেজেন্টেশন হয়। একটা লোক সে 20 বছর বয়সে তাকে দেখতে লাগে 50 বছর বয়সে, আবার কোনো 50 বছর বয়সের লোককে দেখতে লাগে 25 বছর। এগুলো হয় তো, আজকাল অনেকে মেনটেন করে, কেউ ন্যাচারালি এরকম। তো এই ছেলেটাকে দেখে বোঝা যেত না এর বয়স কত। আমি এই ছেলেটার ছবি আপনাদের চ্যানেলে শেয়ার করব। তো এই ছেলেটার আসলে 45-46 বছর বয়স। এই মেয়েটার বয়স আজকের দিনে 21, তখন 19 ছিল। মেয়েটা পরবর্তীকালে জানতে পারে এই ছেলেটা হচ্ছে আসলে মুসলিম, বাট দ্যাট টাইম ইট ওয়াজ টু লেট। ঠিক আছে, মানে কিছু অল্প দিনের মধ্যে জেনে গেছে যে ছেলেটা মুসলিম। কিন্তু এই ছেলেটা আপনার পরে, মানে মেয়েটা জানতে পারে এর নাম হচ্ছে জাভেদ আহমেদ, এবং ওইখানেই আরও একটা 2-3 জন কাজ করতো। তার মধ্যে একজনের নাম আমার যেটা মনে আছে, সঞ্জীব বলে। এই জাভেদ আর সঞ্জীব মিলে এই মেয়েটাকে ভয় দেখাতো যে এদের সাথে নাকি সোনা পাপ্পু আর জাভেদ খানের খুব ঘনিষ্ঠতা, এরা হচ্ছে তারই লোক, এবং মেয়েটা যদি কোনো রকমভাবে আওয়াজ তোলে কি কোনো রকমভাবে 19 থেকে 20 হয়, মেয়েটাকে মার্ডার করে দেবে। মেয়েটাকে এত পেটাতো, এতই মেয়েটার ওপর অত্যাচার করতো, বেল্ট খুলে মারতো, মেয়েটা অসুস্থ হয়ে পড়ে, মেয়েটা সুইসাইডের অ্যাটেম্প্ট নেয়, হাসপাতালে ভর্তি থাকে, এবং চরম অত্যাচার হতে থাকে এই মেয়েটার সাথে। আমাদের সমাজটাকে দেখে সে কি শিক্ষা নিচ্ছে? তো এই বিষয়গুলোকে যদি আমরা কনসিডার করি, তো এই মেয়েটা যে ভয় পেয়েছিল, যে এতদিন চুপ ছিল, এগুলো স্বাভাবিক বলে বলা যেতে পারে। এই মেয়েটা তো খুব শিক্ষিত মেয়ে নয়, সে তো পৃথিবীর কিংবা জীবনের ব্রাইট সাইডটা দেখেনি, তার মধ্যে সেই কনফিডেন্সটা তাই জন্য গ্রো করেনি। মানে দেখবেন যে আমরা যখন এরকম পোস্ট করি, অনেকে এসে আমাদেরই মেয়েদেরকে গালাগাল দেয় যে মেয়েটার দোষ। সম্পূর্ণ দোষ কি তার? আমাদের সমাজের কোনো দায়িত্ব নেই? আমাদেরই একজন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন না, এই দেশের সমস্ত ন্যাচারাল রিসোর্সের ওপর, দেশের সমস্ত সম্পদের ওপর প্রথম অধিকার মুসলিমদের, বলেছিল তো। সো সে যদি অত শিক্ষিত হয়ে এরকম একটা ব্লান্ডারাস কমেন্ট করতে পারে, সেখানে আমাদের গ্রামের সিধে সাধারণ মেয়েরা তারা কি এত জানবে বলুন? সেই মেয়েটার ওপর অত্যাচার হতে থাকে। এই মানে কিছুদিন আগে রাত 3টে, 3:30-র সময় এই ছেলেটা একটা গ্রুপ নিয়ে সেই মেয়েটার বাড়িতে যায়। মেয়েটার বাবা মাকে মানে ঘুম থেকে ডেকে তাদেরকে তুলে বাড়ির বাইরে এনে তাদেরকে গালাগাল, থ্রেটনিং, আবার ওই সোনা পাপ্পু, জাভেদ খান, দুনিয়ার ক্রিমিনালদের নাম এই করে তাকে থ্রেটনিং করে যে কিছু করলে পুরো পরিবারকে গায়েব করে দেবো, এই করে দেবো, মেরে দেবো, সেরে দেবো বলে এরকম ঘটতে থাকে। 8ই অগস্ট, এই আজ থেকে বোধহয় 3 দিন আগে, শনিবারের দিন ছিল, সেদিনকেই তার একদিন আগে মেয়েটা আমার কাছে এসেছিলো। আমি বলছি তুমি এই ঘটনাগুলো বললে ঠিক আছে, তুমি আরও একটু খোঁজ খবর নাও, নিয়ে আমাকে বলো। এবার আমি বুঝতে পারি মেয়েটা সেই খোঁজ খবর নিতে ওই ছেলেটার পাড়ায় চলে গেছে। সেখানে গিয়ে মেয়েটা ওই ছেলেটার সাথে দেখা হয়, ছেলেটার বউ, ছেলেটার ছেলে এবং আরও 2-4 জন বন্ধু বান্ধব মিলে, সকলে মিলে দিনের আলোতে রাস্তায় দাঁড়িয়ে মেয়েটাকে পিটিয়ে রাস্তায় ফেলে পেটায়। এবং আরেকটা কথা, এই যে মুসলিম ছেলেটা, যে জেহাদিটা জাভেদ, এর নিজের ছেলে এই মেয়েটার থেকে 1 বছরের বড়। তো যাই হোক, সেই মেয়েটা ওখানে মার খায়। মেয়েটা তারপরে আবার আমার সাথে যোগাযোগ করে। মানে পরে রাত্রিবেলা আমি মেয়েটাকে নিয়ে থানায় যাই।
থানায় গিয়ে মেয়েটা কমপ্লেন রেজিস্টার করে, তারপরে মানে সব প্রসেস হয়, ছেলেটা অ্যারেস্টও হয় এবং এখন ছেলেটা অ্যারেস্ট আছে। কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই স্ক্র্যাপইয়ার্ড বলে যে বার কাম রেস্টুরেন্ট লাউঞ্জ যেটা আছে, তাদের একটা ব্রাঞ্চ ক্যামাক স্ট্রিটেও আছে। সেই ক্যামাক স্ট্রিটের ব্রাঞ্চে এই জাভেদ আহমেদ যে জেহাদিটা, সে সেখানে আগে কাজ করত। সেখানে একটা নোংরা ঘটনা আরেকজন মহিলার সাথে সে ঘটায়। তখন সেখানে সকলে জানতে পারে, বোধহয় কেসও হয়। তখন এই জাভেদ কাজ ছেড়ে, কলকাতা ছেড়ে, বাংলা ছেড়ে, ইন্ডিয়া ছেড়ে দুবাই পালায়, দুবাই পালিয়ে যায়। তো সেই ছেলেটা আবার ফিরে এলো। এই মালিকরা তো জানতো যে ছেলেটা আমাদের এখান থেকে ক্রাইম করে গেছে, তাকে আবার মানে কাজে রাখলো এবং খালি চেঞ্জ করলো জায়গাটা। ক্যামাক স্ট্রিট ব্রাঞ্চ থেকে তাকে নিয়ে চলে গেল সাউথ সিটি মলের ব্রাঞ্চে। সেখানে সে সিনিয়র ম্যানেজার কি জেনারেল ম্যানেজার হিসেবে কাজে লাগলো। সেই লোকেদের রিক্রুট করতো, বিশেষ করে হিন্দু মেয়েদের, সমস্ত রকমভাবে তার নোংরা চোখ দিয়ে, নোংরা আচরণ দিয়ে তাদেরকে পরীক্ষা করতো। এই তাদের ভিকটিম। তো এই মালিকেরও তো কোনো দায় থাকছে নাকি, থাকছে না? তো আমি চাইবো আপনার যারা ভিউয়ার্স আছে, এই যে স্ক্র্যাপইয়ার্ড বলে রেস্টুরেন্ট বার যাই আছে, রুফটপ রেস্টুরেন্ট বলে এখানে আছে বলে, আমি যদি বা নিজে দেখিনি, কখনো শুনেছি। এই ঘটনা ঘটার পর আমি খোঁজ খবর নিতে গিয়ে জানতে পেরেছি। তো এর মালিক ওটার মালিক একই, 2-3 জন মালিক আছে এতে। তো তাদেরও তো একটা দায় থাকছে। তারা খালি লোককে হায়ার করে নিলেই হলো? সেই লোকের মাইন্ডসেট কি, মেন্টালিটি কি, সেখানে এসে বাকি স্টাফেদের সাথে কি করছে সেটা জানা প্রয়োজন নেই? এখন আমি যেটা জানতে পারছি, কিছু কিছু এভিডেন্সও আসছে যে এই জাভেদের বন্ধু বান্ধব এবং এই যে মালিকরা, এরা বিভিন্ন স্টাফেদের বোঝাচ্ছে যে পুলিশ তোমাদের জিজ্ঞেস করলে এটা বলবে, পুলিশ তোমাদের জিজ্ঞেস করলে ওটা বলবে। মানে খুব ভালোভাবে ব্যাপারটা সাজাচ্ছে যাতে জাভেদ আবার বেলটা পেয়ে যায়। ঠিক আছে? তো এই কাজটা চলছে। যাকে নিয়ে কথা হচ্ছিল, যিনি এই গোটা ঘটনা বা পরিস্থিতির শিকার, তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। সবার আগে তো নমস্কার। প্রথমে আপনি কি জানতেন যে এই যে নাম আর কি আপনি পরে বলেছেন আর কি, তার আসল পরিচয় কি আপনি প্রথম থেকে জানতেন, না সেসব কিছু লুকিয়ে গিয়েছিল সে? আমি কিছু জানতাম না। আমি কিছু মাস পরে জানতে পারি। হ্যাঁ। প্রথমে তার কি কিছু নাম বলেছিলেন? এই বিষয়টা কি আপনি জানতেন যে তিনি মুসলিম? না, না, না। আমরা অ্যাকচুয়ালি ওনাকে স্যার বলে সবাই পরিচিত করা হতো। আমি আদবে কোনোদিনই জানতেই পারিনি উনি মুসলিম আছে না কিছু। কোনো নাম বা কোনো কিছু ছিল না ওখানে। আম, আমি দাদার কাছে শুনলাম যে বিভিন্ন রকমভাবে আপনাকে ব্ল্যাকমেল করা হতো। মূলত কিছু ভিডিও, ছবি ইত্যাদি সবার সামনে দেখিয়ে দেওয়া হবে বা এরকম বলা হতো। তারপরে আপনার ওপরে অনেক রকমের মারধর করা হতো বা অত্যাচারও করা হতো। সেগুলো যদি একটু সংক্ষেপে বলেন যে মূলত কি করতো তারা? আমাকে আমাকে বলতো যে, "যদি তুই কোনো কিছুতে মুখ খুলিস বা থানাতে যাস বা কিছু ভি করিস তাহলে আমি তোর সোশ্যাল মিডিয়াতে তোর ফটো, ভিডিও আমাকে ছেড়ে দেবে।" আমাকে মারার ধমকি দেয়। আমার বাড়িতে আমার ফ্যামিলিকে মারার ধমকি দেয়, সোনা পাপ্পু এইসব নাম নিয়ে। আমি অনেকবারই চেষ্টা করেছিলাম থানাতে গিয়ে, পারিনি। আমাকে আরো ভয় দেখিয়েছে, আরো মারধর করতো। এগুলোই। শেষ পর্যন্ত তার যখন পরিচয় আপনি জানতে পারলেন, তো সেখান থেকে বেরিয়ে এলেন মানে কোন রকমভাবে কি পালিয়ে এসেছিলেন? পালিয়ে এসেছিলেনটা কিভাবে? আমি যখন জানতে পারি আমি আমার বাড়িতে চলে গেছিলাম। আমি আমার গ্রামের বাড়ি চলে গেছিলাম। উনি আমাকে ফোন করেছিল, করে বলছে, "তুমি আসবে কিনা? আমি ওখানে চলে যাবো। তোমার আইডি আমি পুরো জানি।" এগুলো বলে আমাকে দিয়ে বলা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল। তো আমি কিছুদিন পরে ফের চলে আসি। এসে আমাকে বলল যে, "আমার থেকে পালানোর চেষ্টা করিস না। তুই জানিস আমার কাছে কী আছে?" এগুলো বলে আমাকে বিভিন্ন রকমে আমাকে ব্ল্যাকমেল করতো। আপনি সোনা পাপ্পুর নাম করে ব্ল্যাকমেল করতো বা তাদেরকে দেখিয়ে ভয় দেখানো হতো, আপনি একটু আগে বললেন যেরকম। তো এই যে আগের যে সরকারে যারা ছিল আর কি, তাদের সঙ্গে একদম বড় বড় মাথা, তাদের সঙ্গে কি এদের একদম পুরোপুরি যোগাযোগ ছিল বা ওঠা বসা ছিল বলে আপনি কিছু জানেন? হ্যাঁ, আমি আম
আমি জানি যে ওনাদের সাথে ওঠাপড়া আছে, কারণ আমার যে আরেকটা ম্যানেজার ছিল সঞ্জীব, উনি কিছু কথাতে সবসময় বলা হতো যে, "আমাকে চিনিস? আমি সোনা পাপ্পুর লোক আছি, সোনা পাপ্পুর লোক আমার হাতে আছে।" বিভিন্ন রকম এগুলো সবাই ওখানে ফ্রেশ করা হতো। যে আপনার উপরে এত অত্যাচার করলেন বা করলো, তো তার নামটা যদি একটু বলেন। জাভেদ আহম্মদ। না, আগে বলেনি। দাদার সঙ্গে কিভাবে যোগাযোগ হলো? দাদার সঙ্গে আমার আলাপ হয়েছে, আমি সোশ্যাল মিডিয়াতে একজোড়া নাম্বার পেয়েছিলাম। উনার থেকে দাদার সোর্স আমাকে পেয়েছি আমি। দাদা কিভাবে সাহায্য করলেন যদি একটু বলেন? দাদা আমার সব দিক থেকে হেল্প করেছে। আমি ওনার কাছে এসেছি, আমি ওনার কাছে ফেস টু ফেস কথা বলেছি। উনি আমাকে স গাইড করেছেন, উনি থানাতে নিয়ে গেছেন। সব দিক থেকে উনি আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছেন। যদি জিজ্ঞাসা করি যে আগামী দিনে একদম সমাজের মূল ধারায় ফিরে আসতে তো অবশ্যই চাইবেন। কি করতে চান যদি একটু বলেন? কি করতে চাই? ভালোভাবে জীবন কাটাতে চাই আমি। ভালোভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমি চাই এরকমই ফ্রেশ আমি যেন জীবনে না করি, বা আমার মতো যেন কোনো মেয়ে যেন এরকমই ফ্রেশ না করে।